শিক্ষক নিবন্ধনে বন্ধ হচ্ছে অতিরিক্ত প্রার্থীর সনদ, শূন্য পদ যত, সনদ তত। হামের টিকাদান কর্মসূচি শুরু রোববার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ সরকারের বিবৃতিতে কষ্ট পেয়েছে ইরান, বললেন রাষ্ট্রদূত। বাগেরহাট ২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ। সংবিধান সংশোধনে অচিরেই কমিটি গঠন করা হবে। ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে যশোরের এক ব্যক্তি আটক। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আগামী এপ্রিল মাসের মাঝামাঝি বা তার আগেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। তবে এবারের নিবন্ধনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে। ওভার সনদ বা প্রয়োজনের অতিরিক্ত প্রার্থীকে সনদ দেওয়ার দীর্ঘদিনের প্রচলন থেকে সরে আসছে সংস্থাটি। নতুন নীতি অনুযায়ী সারা দেশে যতগুলো শূন্য পদ থাকবে ঠিক ততজন প্রার্থীকেই চূড়ান্তভাবে নিবন্ধিত করা হবে। একই সঙ্গে এমসিকিউ ও ভাইভার সমন্বয়ে নতুন পরীক্ষা পদ্ধতি এবং দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা পোস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে এবার সবচেয়ে বড় পরিবর্তন আসছে নিয়োগের ভিত্তি নির্ধারণে। আগে নিবন্ধন পরীক্ষার সঙ্গে শূন্য পদের সরাসরি কোনো সম্পর্ক থাকতো না। পরীক্ষার মাধ্যমে বড় সংখ্যক প্রার্থীকে সনদ দেওয়া হতো এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে নিয়োগ দেওয়া হতো। তবে নতুন পদ্ধতিতে আগে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্যের ভিত্তিতেই বিজ্ঞপ্তি প্রকাশ ও চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও পরবর্তীতে তা ১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন শেষে গত ৩১ মার্চ থেকে শূন্য পদের তথ্য সংগ্রহে রিকুইজিশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের প্রতিটি জেলায় হাম রোগের প্রাদুর্ভাব ঘটেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপর আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। আজ দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বেশি সংকট ঘটেছে সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম রোগ মোকাবেলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে হাম মোকাবেলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে, প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়া সহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কম মূল্যে সরবরাহকর প্রতিষ্ঠান গাবি থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার। পরে কিনে সেই ধার পরিশোধ করা হবে। ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। আজ ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেবে এবং সরাসরি নিন্দা জানাবে, এটাই ছিল ইরানের প্রত্যাশা। ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জাহানাবাদী বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটি আমাদের জন্য কষ্টের বিষয়। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।
তিনি তুলনা টেনে বলেন, রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এই আগ্রাসনের ব্যাপারে নিন্দা জানিয়েছে। সেখানে একটি মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হওয়া উচিত ছিল। বাংলাদেশের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ লিপি বা চিঠি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে তেহরানের এই মনোভাব ও উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ঢাকার ইরান দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, বর্তমান সংকটকালে মিত্র দেশগুলোর কাছ থেকে ইরান কেবল নৈতিক সমর্থন নয়, বরং আন্তর্জাতিক ফোরামে জোরালো কূটনৈতিক অবস্থান প্রত্যাশা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 2 আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট রেজাল্ট শিট ও নির্বাহী নথি ইসিকে হেফাজতে নেওয়ারও নির্দেশ দিয়েছেন। আজ হাইকোর্টের একটি একক বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে এই আসনের অপর প্রার্থীর নোটিশ ইস্যু করতে বলা হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত 1,17,709 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার এই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন 66,409 ভোট। এই ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন। সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বিরোধী দলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি। আজ সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির 3য় বৈঠক শেষে একথা জানান চিফ হুইপ। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে, সেখানে আমরা সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই। বিরোধী দলীয় সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি করেন তারা। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটির গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশ পাহারায় রাত্রি যাপন করতে চেয়ে নিজেকে জেলা সহকারী জজ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি এক নারীকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশের কাছে রাতভর থাকার জন্য একটি কক্ষ ব্যবহারের অনুমতি চান। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় যাচাই শুরু করে। যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনি কোনো বিচারক নন, বরং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোর কোতোয়ালি থানার বাগমারা পাড়ার বাসিন্দা। ভূমি অফিসে তহসিলদার হিসেবে কর্মরত ছিলেন জিয়া, কিন্তু অনৈতিক কর্মকাণ্ডের কারণে চাকরি হারান তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।